দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফেস অনুষ্ঠানে। আজকের আলোচনায় আমরা অভিবাসীদের বিভিন্ন সমস্যা গুরুত্ব দেব। বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে যারা বসবাস করছেন তারা জানেন যে অভিবাসীদের আসলে দুই ধরনের সমস্যা থাকে, একটা আইনগত, একটা রাজনৈতিক। আজকে রাজনৈতিক সমস্যাগুলো কি ধরনের পরিস্থিতি বর্তমানে অভিবাসীরা মোকাবেলা করতে হচ্ছে সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলবো। এইসব বিষয় নিয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডাইরেক্টর আহনাফ আলমকে। আহনাফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। এবং একই সঙ্গে আপনারা যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে। আমরা একটি টেলিফোন নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনাদের মতামত কিংবা প্রশ্ন এই বিষয়ে জানাতে পারবেন। আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। অনুষ্ঠানটি TVN24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে যে কোনো প্রশ্ন মতামত লিখতে পারবেন। আমরা আলোচনা চলে যাচ্ছে। আহনাফ ভাই, একেবারে এই ট্রাম্প প্রশাসন শুরু থেকেই যে বিষয়টি অভিবাসীরা উদ্বিগ্ন, তারা নানা সময় নানা তথ্য পাচ্ছেন, নানা বিষয় দেখছেন, মিনিয়াপোলিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা প্রবাহগুলো হচ্ছে, অভিবাসীরা খুব উদ্বেগের সঙ্গে সেগুলো লক্ষ্য করছেন, সেগুলোর দিকে খেয়াল রাখছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন। এই উদ্বেগের জায়গাটা নিয়ে যদি শুরুতে কথা বলি, কতটা উদ্বিগ্ন আসলে এই প্রশাসনে অভিবাসীরা থাকা উচিত? হ্যাঁ, ধন্যবাদ। আসলেই বর্তমান যে প্রেক্ষাপট চলছে ইমিগ্রেশন নিয়ে, এটা শুধু আপনার আপনার স্ট্যাটাস যাই হোক না কেন, সবাই কিন্তু উদ্বিগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম মনে হয়েছিল যে যারা অবৈধ তাদেরকে আপনার পাঠিয়ে দিবে, কিন্তু এরপর আমরা দেখেছি যে অনেকের স্ট্যাটাস ছিল, বিশেষ করে গ্রিন কার্ড, তারপরে সিটিজেন, এমন অনেকদেরকেই কিন্তু ওরা পাঠিয়ে দিয়েছে। তারপরে অনেককে আবার কোর্টের মাধ্যমে বর্তমান ট্রাম্প প্রশাসন অনেককেই এইখানে রিটার্ন করতে করার জন্য যেই কোর্টগুলি অর্ডার করেছে, কয়েকজনকে করেছে, আবার অনেককেই করে নাই। তো বর্তমান ব্যাপারটা আসলে এটা খুবই উদ্বিগ্ন হওয়ার অবশ্যই অবকাশ রয়েছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু নিউ ইয়র্কে থাকি, আমরা কিন্তু দেখছি যে আইএস এর যেই অ্যাক্টিভিটি অন্যান্য স্টেটের মতো কিন্তু সেভাবে আমরা এখনো দেখি নাই। বিশেষ করে যে যেটা বললেন যে মিনিয়াপোলিসে যেভাবে একজনকে মেরে ফেলছে, তারপরে এবং যেভাবে ধরপাকড়াগুলি ওরা অব্যাহত রেখেছে, তো এটা অবশ্যই আমাদের সবার জন্য উদ্বিগ্ন হওয়ার বিষয়। আর শুধু যে আইসের ব্যাপারটি তাও নয়, যারা ইমিগ্রেশনের বিভিন্ন ভিসার জন্য কি বলে যে ওয়েটিং করতেছেন, ওয়েটিং লিস্টে আছেন, ওরাও কিন্তু আসলে উদ্বিগ্ন, কারণ কেউ বুঝতে পারতেছেন না যে আসলে কি হবে। অনেকেই এই ইমিগ্রেশনের প্রত্যাশী, অনেকেই আমেরিকার বাইরে আছেন এবং অনেকের ভিতরে আছেন, এবং সবাই কিন্তু এই ব্যাপারগুলি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। ওকে, আপনি যেটা বলছিলেন শুধুমাত্র যে আইস রিলেটেড উদ্বিগ্ন বিষয়টি তা নয়, অনেক সামাজিক সুযোগ সুবিধা, সুরক্ষা, মেডিকেট থেকে শুরু করে নানা বিষয়, তো নানা দুশ্চিন্তায় অনেকের মধ্যে আছে। এই বিষয়গুলোর একটা রাজনৈতিক দিকও আছে। আমরা দেখি যে যখনই কোন একটি সরকার তারা তাদের ইচ্ছে মতো পরিচালনা করতে চায়, তখন অন্যরা যারা বাজেট পাসের সময় বিরোধী দলে থাকে তারা হয়তো তাদের নেগোসিয়েশনের জায়গাগুলো তৈরি করে নেন। সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাজেট পাসের সময় এমন একটি বিষয় তৈরি হয়েছে। পুরো বিষয়টি কি, এখানে ডেমোক্রেটরা কতটা আদায় করে নিতে পেরেছেন, কতটা অভিবাসী থেকে শুরু করে আমেরিকান সিটিজেনদের অধিকার সুরক্ষা করতে পারছেন? আপনি হয়তো যদি জেনে থাকবেন যে আজকে একটি কংগ্রেসে যে বিলটি পাস হয়েছে, গভর্নমেন্ট শাটডাউন হচ্ছে না, কারণ ওখানে ওদের 12টি বিল ছিল, এর মধ্যে 11টি পাস হয়েছে, এর মধ্যে একটি পাস হয়নি। যেইটা পাস হয়নি এটার মধ্যে কিন্তু আইএস এর মানে হোমল্যান্ড সিকিউরিটির ফান্ডিং, শুধু যে আইস তা না, বিশেষ করে টিএসএ হইতে শুরু করে অন্যান্য এজেন্সিগুলি কিন্তু এটার সাথে সম্পৃক্ত। তো যেহেতু আইসের নিয়ে সবাই উদ্বিগ্ন, তারপরে ডেমোক্রেটরা উদ্বিগ্ন, এই জন্য কিন্তু ডেমোক্রেটরা এই বিলটি খুব ভালোভাবে প্রত্যাখ্যান করেছে এবং এই বিলটি পাস হয়নি। সো এখন দেখার বিষয় যে এই বিলটি যেহেতু কংগ্রেসে পাস হয়েছে আজকে, এটি প্রেসিডেন্টের ডেস্কে যাবে এবং সিনেটের যে মাইনরিটি, বিশেষ করে চাক সুমার সহ অন্যান্য লিডারশিপ যারা আছে, ওদের সাথে আবার নেগোসিয়েশন হবে। এখন দেখার বিষয় যে এটা দুই দল কোনটি ছাড় দেয়। কিন্তু আমি যতটুকু বুঝতে পারি বিং এ ডেমোক্রেট, যে ডেমোক্রেটরা আসলে এই বিলে বিশেষ করে আইসকে মোর ফান্ডিং দেওয়ার জন্য কোনোভাবে ছাড় দিবে না,
এবং এখন আমাদের আসলে দেখার বিষয় আসলে কিভাবে নেগোসিয়েশনটা সম্পন্ন হয়। আর যে কথাটি বলেছেন যে আপনার পাবলিক যে বেনিফিটগুলি ইমিগ্রেন্ট কমিউনিটি নিয়ে থাকে এবং এটার কারণে ট্রাম্প প্রশাসন ওদেরকে পিনালাইজ করার যে একটা চিন্তা ভাবনা করছে, কিন্তু আসলে এটা কিন্তু শুধু এইবার না, এর আগেও কিন্তু উনি যখন 2016 সালে ক্ষমতায় আসছিলেন তখন এই কথাগুলো উনি বলছিলেন। কিন্তু আমাদের এখন দেখার বিষয় যে এই মিড টার্ম দিকে কিন্তু পুরা শুধু আমেরিকা না, বিশ্ববাসী তাকিয়ে আছে যে কংগ্রেস এবং সিনেট কাদের দিকে আপনার ঝুঁকে। যদি এখনো পর্যন্ত যেই আমরা যে কয়েকটি স্পেশাল ইলেকশন হয়েছে, বিশেষ করে আপনার গত সপ্তাহে একটি স্পেশাল ইলেকশন হয়েছে টেক্সাসে, ওটার যে রেজাল্ট, ওখানে ট্রাম্প দুইবারেই কিন্তু উনি মোর দেন আপনার 17% ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু লাস্ট 30 ইয়ার্সের রেকর্ড ব্রেক করে এবার একজন ডেমোক্রেট ওইখানে স্টেট সিনেটর হয়েছেন। সো এই জন্য মানুষ বিশেষ করে যারা ভোটার সচেতন ওনারা মনে করছেন যে এবারে মিড টার্মে বিশেষ করে ডেমোক্রেটরা কংগ্রেস নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি ডেমোক্রেটরা এই কংগ্রেসটা নিতে পারে তাহলে আমি মনে করব যে এই যে আইএসের ব্যাপারে যে ফান্ডিং, যে ধরপাকড়াগুলি আছে, এগুলি হয়তো কিছুটা আর একটু শিথিল হবে। কারণ আপনারা জানেন যে এই যে যতই ধরপাকড়া হোক, যতই আপনার প্রেসিডেন্ট করুক না কেন, সবার টার্গেট কিন্তু ক্ষমতায় থাকা এবং নেক্সট ক্ষমতায় যাওয়া। তার যেহেতু 2 বছর শেষ হয়ে যাবে এই নভেম্বরে, এখন তার কর্মকাণ্ডের উপরে কিন্তু নির্ভর করে নেক্সট কে রিপাবলিকান থেকে প্রার্থী হবে এবং কে প্রেসিডেন্ট হবে। সো এই জিনিসগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনার আমাদের নভেম্বর পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আচ্ছা, মানে অনেকেই আলোচনায় এই কথাটা বলছে, ডেমোক্রেটরা তো বলছেই, দেশের সাধারণ মানুষও বলছে যে মধ্যবর্তী ইলেকশনে রাতারাতি পরিস্থিতি চেঞ্জ হবে। আসলে কি চেঞ্জ হবে? কংগ্রেস যদি আসে তাহলে এমন কি করতে পারবে যেটা এখন করতে পারছে না? এবং ট্রাম্প প্রশাসন যেভাবে চলছে, ট্রাম্প প্রশাসন তো অনেকটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সবকিছু আগে করে ফেলছে, পরে সেটি সেনেট কংগ্রেসে যাওয়ার বিষয় থাকে। তাহলে মধ্যবর্তী নির্বাচনে কি ধরনের ফলাফল আসতে পারে, কোথায় পরিবর্তন হতে পারে, আর এই পরিবর্তনের ফলে মানুষের ভাগ্যে কি পরিবর্তন ঘটবে? যদি আসলে অনেস্ট কথা যদি বলি, এটা পলিটিক্স এর বাইরে গিয়ে যদি বলি, আসলে তেমন একটা পরিবর্তন হবে না। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন যেভাবে অ্যাবসলিউট পাওয়ার ইউজ করতেছে, যা মন চায় আপনার করার চেষ্টা করতেছে আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, তখন কিন্তু কংগ্রেস চাইলে আপনার যে ট্রাম্পের যে প্রশাসনের বিভিন্ন ইউনিটগুলি আছে তাদেরকে কংগ্রেসে এনে হিয়ারিং এর সম্মুখীন করতে পারে, প্রশ্ন করতে পারে। সো যখন এগুলি আপনার জাতি দেখবে, বিশ্ব দেখবে, তখন কিন্তু আপনার এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। এগুলি করতে পারে। এছাড়া আসলে কংগ্রেস যেটা হলো যে আপনার এই বাজেট যেটা আপনার এই যে আজকে পাশ হলো, তো এগুলি বিভিন্ন সেক্টরে, যে সেক্টরগুলিতে ট্রাম্প মানিগুলি ইউজ করতেছে আপনার ইমিগ্রেশন কিংবা ইমিগ্রেন্টের এগেনিস্টে, সেগুলিতে আপনার হয়তো আপনার একটু ডেমোক্রেট এটা লাগাম ধরার চেষ্টা করবে। এছাড়া আসলে তেমন কিছু করার নেই, সত্যি কথা বলতে যেটা। কারণ কংগ্রেস আপনার প্রেসিডেন্টের একটা এক্সিকিউটিভ পাওয়ার, কংগ্রেস চাইলেই কিন্তু এটাকে আপনার করতে পারে না। হ্যাঁ, এটা নিয়ে ওরা কোর্টে যাইতে পারে, কোর্টের থেকে আপনার একটা ওপিনিয়ন আনতে পারে যে আপনার এটা তো কংগ্রেসের কাজ ছিল, প্রেসিডেন্টকে চাইলে এই কাজটা করতে পারে কিনা। কিন্তু আলটিমেটলি কোর্টের রায় আপনার পেতে পেতে কিন্তু দেখা গেছে যে প্রেসিডেন্টের ট্রাম্প লাইফ শেষ পর্যায়ে চলে যায় আর কি। এবং এই পরিস্থিতিটা হয়তো অনেকে, আমি এই জায়গাটা আসলে জানতে চাচ্ছি, অনেকে বলছেন মধ্যবর্তী ইলেকশন আসলেই সব পরিবর্তন হয়ে যাবে, মধ্যবর্তী ইলেকশন আসলেই প্রেসিডেন্ট ট্রাম্পকে সোজা করে ফেলা যাবে। বিষয়গুলো কতটা এতটাই আসলে গুরুত্বপূর্ণ? জি, এটি একটু পরিষ্কার হওয়া দরকার ছিল। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি, সেটা হলো, একটা তো হলো কংগ্রেস সেনেটে গিয়ে আপনি প্রেসিডেন্টের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা, অন্যটা হলো রাজপথে প্রেসিডেন্টের বিভিন্ন নীতির প্রতিবাদ করা, বিক্ষোভ করা, জনমত তৈরি করা। সেই জায়গাটায় প্রায় তো 1 বছর পার হয়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের। আপনারা যারা ডেমোক্রেটিক বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আছেন, ডেমোক্রেটরা অনেকে বলছে যে এই নির্বাচনে শুধু ভরাডুবি নয়, এরপরও রাজনৈতিক ক্ষেত্রে ডেমোক্রেটরা সফল হচ্ছেন না, তারা রাজপথে গিয়ে কিছুই করতে পারছেন না। আসলে আপনি যদি লক্ষ্য করে থাকবেন, আপনার এটা সত্যি কথা যে ডেমোক্রেটদের মধ্যে এখন কিন্তু সে ডাইনামিক কোনো লিডার নাই যে কাউকে ফলো করবে। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, আমাদের চেয়ে থাকতে হচ্ছে সে হাকিম জেফরির উপরে, উনি মাইনরিটি লিডার কি বলে কংগ্রেসে, এবং চাক শুমার হলো যে আপনার সিনেটে। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার ওই দুজনের মধ্যে কিন্তু সমন্বয় নেই। কারণ লাস্ট যে একটা বিল হয়েছে, পাশ করলো যে আপনার রেকর্ড নাম্বার অফ ডেজ শাটডাউনের পরে, ওখানে কিন্তু আমরা পার্টির মধ্যে একটা বিভেদ দেখতে পাচ্ছি। কারণ হলো যে আপনার আসলে প্রত্যেকটা স্টেটের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। যেই
স্টেটগুলির সিনেটররা লাস্ট শাটডাউনটাকে আপনার উইথড্র করার ব্যাপারে রিপাবলিকানদেরকে হেল্প করছে, ওরা ওদের পারপাস সার্ভ করছে, ওরা কিন্তু পার্টির পারপাস সার্ভ করেনি। এই জন্যই কিন্তু আপনার বার্নি স্যান্ডার্স সহ অনেকেই এবং আপনার যেই কংগ্রেসের লিডাররা কিন্তু একটু নাখোশ হয়েছিল চাকসুমারের উপরে, কিন্তু তারও কিছু করার নেই, কারণ তারও তো আপনার শুধু এই একটা বিল নিয়ে ধরে থাকলে হবে না, তাকে তো কিন্তু আসলে আরো অনেকগুলি কাজ করতে হবে, বিশেষ করে জুডিশিয়ারি হইতে শুরু করে অনেক অনেক কাজ থাকে এখানে। তো যে জিনিসগুলি হয়েছে যে আপনার যেটা বললাম যে প্রত্যেকটা স্টেটের এক একটা কি বলে ডিমান্ড থাকে, এবং এখন দেখার বিষয় যে আপনার মানে কোন সিনেটর কোন স্টেট কিভাবে আপনার গিভ ব্যাক করে এবং আপনার কি পায় কি দেয়, ওইটার উপর আমাদেরকে ওয়েট করতে হবে আর কি। কিন্তু এবার যেটি দেখা গেল যে গতবার তো অন্তত রেকর্ড দিন তারা শাটডাউন করে রাখতে পেরেছিল। এবার শুরু থেকে ডেমোক্রেট লিডারদের মধ্যে একটা প্রবণতা ছিল, না শাটডাউন আমরা কোনোভাবে করবো না, সামনে মধ্যবর্তী ইলেকশন আছে, কারণ এই শাটডাউন তো জনগণেরও কষ্ট হয়। তারা শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কিছু বিষয় আটকে রাখা ছাড়া অন্য যে কোনো বিষয়ে কিন্তু তারা আগে থেকে প্রস্তুত ছিলেন যে আমরা সবকিছুতে এবার ছাড় দেবো। না, আসলে ছাড় দিবে, এর থেকে বড় কথা হলো যে দেখা গেছে যে আপনার লাস্টে যে প্রবলেমগুলি ক্রিয়েট হয়েছিল, বিশেষ করে আপনার ওই যে আপনার সিনিয়রদের যে বেনিফিটগুলি, ওটা নিয়ে কিন্তু বিশেষ করে ওই যে একটা হলো ওবামা কেয়ার, এই দুইটা নিয়ে কিন্তু ডেমোক্রেটরা আপনার শাটডাউনের পক্ষে গিয়েছিল, কারণ ওরা ধারণা করতে পারছিল যে আপনার এটা যদি করে তাহলে আপনার ইলেকশনে সিনিয়রদের একটা ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে, কিন্তু আসলে তা কিন্তু পেয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার অনেক যারা বিভিন্ন প্রফেশনে ছিল, বিশেষ করে আপনার টিএসএ এবং আপনার যারা আপনার ইয়েতে ছিল, বিভিন্ন ল এনফোর্সমেন্ট ইয়েতে ছিল, আর্মিতে ছিল, ওদের কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু কোনো না কোনো ভাবে সাফার করেছে। তো এই আসলে আসলে হয়তো আপনার ডেমোক্রেটিক লিডারদের মধ্যে একটা রিয়েলাইজেশন হয়েছে যে আসলে মানে বর্তমান সিচুয়েশনে আসলে মানুষকে সাফারে, মানুষকে পেইনের মধ্যে রেখে যে আপনার দাবি আদায় করাটা আসলে হয়তো কিছু মানুষ পক্ষে থাকবে, কিন্তু আলটিমেটলি একটা ভালো নাম্বার কিন্তু বিপক্ষে চলে যায়। যারা সাফার করেন বিশেষ করে তারা, তাদের আত্মীয় স্বজনরা সবাই তো মনে করেন যে অমুকদের কারণে তারা গৌদরে আছে বলে গভর্নমেন্ট শাটডাউন হয়েছে, এবং এটি হয়তো মধ্যবর্তী নির্বাচনে একটা প্রভাব ফেলতে পারত। আমি একটু একেবারে আমাদের কমিউনিটির খবরে চলে আসি। সেটি হলো যে কমিউনিটির ভিতরে, বিশেষ করে নিউ ইয়র্কের ভিতরে অনেকেই বলছেন যে তারা কাজে যাচ্ছেন না। অনেক প্রফেশনালরা এসে বলছেন যে আমরা ক্লায়েন্ট পাচ্ছি না, কারণ মানুষজন হয়তো ঘর থেকে বের হয়ে আসছেন না। সিপিএরা বলছেন অনেকে ট্যাক্স ফাইল করতে আগ্রহী হচ্ছেন না। এই যে ভয়গুলো, এই ভয়গুলোর পিছনে কারণ কি থাকতে পারে, কিংবা কতটা বাস্তবসম্মত এই ভয়টা? আসলে এক একজনের ভয় তো এক এক রকম থাকবে, কিন্তু আসলে এটা আমি বলবো যদি আপনার তার যদি ইমিগ্রেশন স্ট্যাটাস যদি ঠিক থাকে তাহলে তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। উনি যদি বৈধ ইনকাম করে থাকেন, এটা ওনার ট্যাক্স ফাইল, এটা ওনার অধিকার, এবং উনি ট্যাক্স দিয়েছেন এবং উনি এখন ট্যাক্স রিটার্ন করবেন বছরের শেষে। আমার মনে হয় এটাতে ভয় পাওয়ার কিছু নাই। কারো যদি ইমিগ্রেশনের কোনো প্রবলেম থাকে, তাকে ডেফিনেটলি তাকে আপনার কোনো অ্যাটর্নির সাথে তার কনসাল্ট করা উচিত। আর এছাড়াও আপনার আমি যতটুকু জানি যে তার ডিস্ট্রিক্টে প্রত্যেকটা সিটি কাউন্সিল, স্টেট অ্যাসেম্বলি এবং স্টেট সিনেটর, ইভেন তো কংগ্রেসেরও কিন্তু আপনার ইমিগ্রেশন আপনার একটা ইউনিট আছে। আপনাদের যদি কারো মনে করেন যে আপনার প্রবলেম আছে, কারণ আসলে কি আমার প্রবলেমটা আমি বলতে পারবো, আরেকজনেরটা আমি বলতে পারবো না। সো আপনাদের কারো যদি এমন কোনো প্রবলেম থাকে, আমি মনে করবো যে আপনি যদি নিজে একজন অ্যাটর্নি অ্যাফোর্ড করতে না পারেন, অবশ্যই ওই সমস্ত অফিসগুলির সাথে আপনি যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে আপনি যখন যাবেন, আমি বিলিভ করব যে আপনি আসলে ওপেন মাইন্ডে কথা বলবেন। আপনি যদি আপনার প্রবলেমটা অর্ধেক বলেন, অর্ধেক চাপিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার সৎ উত্তর পাবেন না এবং এটা সমাধান পাবেন না। সো যখনই যাবেন, আমি আশা করব আপনারা একদম খুলেই বলবেন, এবং আমার মনে হয় ওরা চেষ্টা করবে হেল্প করতে যতটুকু সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে মনে করেন যে আমার সাথে আমার এলাকার কাউন্সিলম্যানের খুব ভালো সম্পর্ক, আমার সাথে আমার হয়তো কংগ্রেসম্যান, অ্যাসেম্বলিম্যানের খুব ভালো সম্পর্ক, স্টেট সেনেটরের খুব ভালো সম্পর্ক। ইমিগ্রেশনের এই ধরনের কোনো জটিলতায় যদি বাংলাদেশি কেউ পড়ে যান, তারা কি তাকে কোনো হেল্প করতে পারেন? আসলে যদি আপনাকে ওরা দেখবে যে আসলে এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে স্পেশালি নিউ ইয়র্কে যদি কারো যদি ক্রিমিনাল রেকর্ড না থাকে, তাদেরকে কিন্তু আইস সেভাবে একটা ডিস্টার্ব করছে না, কারণ ওরা কিন্তু লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে কিন্তু ওরা ডেটাগুলি নিচ্ছে, নিয়ে ওই সমস্ত লোকদেরকে ওরা টার্গেট করছে। বিশেষ করে আপনার এই যে গত 2 দিন আগে আমাদের যে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকল, উনি কিন্তু একটা আরেকটা ল করেছেন যে কোনোভাবেই সিটি, স্টেট
ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলি কোনোভাবে আইসের সাথে কোঅপারেট করবে না যদি না যেই ব্যক্তিকে ওরা খুঁজছে ওর যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে। সো এটা মোটামুটি ক্লিয়ার যে আপনার মানে যাকে তাকেই ধরছে, এই জিনিসটা আসলে আপনার একটা বলবো যে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। কিন্তু কারো যদি আমার মনে হয় যে তার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম না থাকে, এমন লোককে খুবই কমই ধরছে। এখন আপনার একটা অপারেশন করতে গেলে কিন্তু 2-4টা মানে ফলস কেস হবে, তারপর মিসফায়ার হবে, ঠিক তাই হচ্ছে কিছু। কিন্তু বলবো যে অন্যান্য স্টেটের তুলনায় নিউ ইয়র্ক এখনো শান্ত। তবে আজকে যেটা দেখতে পারলাম যে আপনার ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট ওরা কিন্তু নেক্সট মোটামুটি রিপাবলিকান স্টেটগুলিকে এখন টার্গেট করতেছে। যেমন নিউ ইয়র্কে ধরছে কিছু, মিনিপোলিসে ধরছে, তারপর লস অ্যাঞ্জেলেসে ধরছে। এটি কিন্তু ডেমোক্রেটিক স্টেট। এখন কিন্তু আপনার ওয়াহিওতে ধরবে এবং টার্গেট হইল গিয়ে হেসিয়ান কমিউনিটি। সো এটা ওদের নেক্সট টার্গেট। এবং মানে এই সমস্ত স্টেট যেমন আপনার ইয়ের থেকে আপনার মিনেসোটা থেকে যখন যে একটা প্রবলেম হয়েছে ওখান থেকে প্রত্যাহার করে এখন কিন্তু রিপাবলিকান স্টেটগুলিতে যাচ্ছে। কেন হঠাৎ করে এই সুইং করলো কেন? কারণ আসলে এক একটা স্টেটের এক একটা এরিয়াতে কিন্তু এক এক ধরনের মানুষ কিন্তু বসবাস করে। যেমন আমরা মুখে বলি যে আমাদের বাংলাদেশিরা নিউ ইয়র্কে আছে প্রায় 2-1.5 লাখের মতো, তাহলে মানে কি আমরা মোস্ট অফ দা মানুষ বাংলাদেশি নিউ ইয়র্কেই থাকি। তো ঠিক আপনার যদি আপনার ইয়েতে যান আপনার, হ্যাঁ, তারপর আপনার মিনিপোলিসে যদি যান, ওইখানে একটা ভালো একটা মুসলিম কমিউনিটি যারা আফ্রিকা থেকে আসছে কিংবা মিডল ইস্ট থেকে আসছে, ওরা কিন্তু আবার ওইখানে থাকে। সো ওইখানের অপারেশনটা স্ট্রং করার মূল কারণ হলো ওইখানে একজন মুসলিম কংগ্রেস ওমেন আছে যার সাথে কিন্তু আপনার আমরা শুধু এইবার না আগের থেকে কিন্তু বাকযুদ্ধ দেখতে পাচ্ছি। আর হেসিয়ান কমিউনিটি এখন বললাম তো যে আপনার একটু ডাইভার্সিফিকেশন করতে হবে। তো এখন বিভিন্ন রেড স্টেট ওরা করবে এবং স্পেসিফিক কমিউনিটি গুলি তোরা এই আইস অপারেশন গুলি করবে। কিন্তু অনেকে যেটি দাবি করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প মনে হয় একটু শিথিল করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত তার এই অবৈধ অভিবাসীদেরকে ধরার যে অভিযান সেটি থেকে সরে যাচ্ছেন। এটি তো তার মূল এজেন্ডা। তিনি কি এটি থেকে সরবেন বলে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প, আমরা এখন পর্যন্ত তার মনোভাব যেটুকু দেখেছি, উনি যেটা মানে চিন্তা করেন উনি কিন্তু কারো কথা শুনেন না। আপনার আমি কিন্তু যতটুকু খবর ফলো করি যে আপনার রিপাবলিকান সিনেট এবং কংগ্রেস লিডারশিপ কিন্তু পুরো অপারেশনে কিন্তু হ্যাপি না। কারণ আমি আজকে দেখলাম যে আপনার সিনেটর র্যান্ড পল উনি আপনার এই ফেব্রুয়ারির 12 তারিখেই যে মিনিপোলিসে যে লোকটাকে মারা হলো আইসের গাড়ি, হ্যাঁ, তো এখন ওটা নিয়ে হিয়ারিং হবে এবং সে কোনোভাবেই বিলিভ করে না যে এটা আপনার, কারণ আইস বলার চেষ্টা করতেছে যে আপনার ওই লোকের কাছে আর্মস ছিল, তারা যদি এইভাবে না যাইতো ওরা তাকে অ্যাটাক করতো। সে আপনার ভিডিও ফুটেজ হইতে শুরু করে লোকাল ল এনফোর্সমেন্ট থেকে যতটুকু আপনার ইনফরমেশন সে গ্যাদার করতে পেরেছে, এগুলি পর্যালোচনা করে সে বুঝতে পেরেছে যে আসলে এমন কোনো ঘটে নাই এবং এটা পুরা ট্রাম্প প্রশাসন এটাকে একটা প্রপাগান্ডা হিসাবে ইয়ে করতেছে। এবং এই জন্য সে FBI এবং আপনার ফেডারেল কোনো এজেন্সি দিয়ে সে আপনার ইনভেস্টিগেশন তারা মানবে না। সে কিন্তু রিপাবলিকান দেখেন এবং সে বলতেছে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হইতে হবে। ইন্ডিপেন্ডেন্ট কমিশন যেই রিপোর্ট দিবে সেটাই আপনার সিনেট অ্যাকসেপ্ট করবে এবং এটার উপরে আপনার ফেব্রুয়ারি 12 তারিখে হিয়ারিং হবে। তো আমাদের হিয়ারিং এ দেখতে পারবো যে আরো কি ধরনের এভিডেন্স আসে। ওকে, একটা বিষয় একটু আপনার কাছে জানি, সেটা হলো যে অনেকে মনে করছেন সামনে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকানরা বিশেষ করে যাদের ভোটের হিসেব করতে হচ্ছে, তারা প্রেসিডেন্টের উপরে এসে এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা করবে যে আপনি একটু ট্র্যাকে ফিরেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই রিপাবলিকানদের ভোটের কথা চিন্তা করে তার পরিকল্পনা শিফট করার মতো মানুষ? আসলে শিফট করার মতো মানুষ না, কিন্তু আলটিমেটলি আপনার যদি কংগ্রেস এবং সিনেট যদি প্রেসিডেন্টের হাতে না থাকে, নেক্সট 2 ইয়ার্স কিন্তু অনেকটা আপনার যদি বাংলা কথা যদি পুতুল গভর্নমেন্ট, শুধু রুটিন ওয়ার্ক করা ছাড়া তার কোনো উপায় থাকবে না। আলটিমেটলি তখন দল সাফার করবে এবং যে নেক্সট যে প্রেসিডেন্ট রান করবে, ডোনাল্ড ট্রাম্প তো করতে পারবে না লিগ্যালি, তো তার জন্য আসলে প্রবলেম হবে। এখন আসলে আপনার যেটা বললাম যে প্রেসিডেন্ট একটা চাইলেও কিন্তু বিশেষ করে আপনার এটার সাথে প্রেসিডেন্ট কিন্তু কানেক্টেড না, এটার সাথে হলো গিয়া সিনেট এবং কংগ্রেস কানেক্টেড। তো এখন যেটা আমরা বললাম যে একটু আগে যে মোস্ট লাইকলি কংগ্রেস লুজ করার সম্ভাবনা খুবই বেশি, বাট সিনেটটা রিপাবলিকানই থাকবে এবং আপনার চাপ আছে, অবশ্যই চাপ আছে। কারণ আর যদি উল্টোটা আমরা চিন্তা করি, একেবারে শেষ প্রশ্ন, যে কংগ্রেসটাও ডেমোক্রেটরা পেলেন না, হাউসটা পেলেন না, যদি না পান সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট সামনের 2 বছর কতটা
আরো অ্যাগ্রেসিভ হতে পারেন বলে মনে করছেন? সে ধরেন ইমিগ্রেশন যেভাবে আছে সে হয়তো অ্যাগ্রেসিভ আর হবে না, যেহেতু হ্যাঁ, আর কি হবে? কয়েকটা মিসফায়ার হচ্ছে, বাট ওই যে পাবলিক চার্জটা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, বিশেষ করে আপনার যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন এবং আপনার রিলেটিভদের জন্য অ্যাপ্লাই করছেন, এগুলি হয়তো ধরার একটা সম্ভাবনা আছে। কারণ যেহেতু এটা সে বলে ফেলছে, সে কিন্তু যেটা বলে আলটিমেটলি সে এটা কতটুকু এক্সট্রিম করবে সেটা আমাদের দেখার বিষয়, কিন্তু সে কিন্তু করে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনে যেগুলি বলছে এসে কিন্তু সে যে মেইন ইস্যুগুলি সে সবগুলিতে কিন্তু সে হাত দিয়েছে। তো আমরা এখন অপেক্ষা করতে হবে যে আসলে কতটুকু এক্সট্রিম উনি করেন এটার উপরে আর কি। এবং একেবারে শেষ করতে হবে মার্কো রুবিওর ওই কথাটি দিয়ে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনার পর তিনি যেটি বলেছেন যে আমাদের প্রেসিডেন্টের সঙ্গে খেলতে আসবেন না। তিনি অন্যরা যেটি শুধু বলতেই থাকেন আর তিনি সেটা করে দেখান। অর্থাৎ প্রেসিডেন্ট চেষ্টা করেন, অ্যাটলিস্ট আমরা এটুকু জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেন। মূল যে জায়গাটা সেটি হলো আপনার সচেতনতা। অর্থাৎ আপনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হচ্ছেন না, ইলিগাল কোনো সুবিধা নিচ্ছেন না, অনৈতিক কোনো সুবিধা নিচ্ছেন না, এবং একই সাথে নাগরিক হিসাবে আপনার যে দায়িত্বগুলো সেগুলো আপনি পালন করছেন। তাহলে আসলে বাংলাদেশি কমিউনিটির আলাদা করে উদ্বিগ্ন হওয়ার মতো আমাদের ক্রাইম রেকর্ড এতটা বেশি না, কোনোভাবে বেশি না। বাংলাদেশিরা কাজ করেন, বাংলাদেশিরা এখানে শ্রম দেন, অবদান রাখেন, সবকিছু নিঃসন্দেহে বিবেচনা নিয়েই কাজগুলো করা হয়। তাই খুব একটা আতঙ্কিত না হয়ে যার যার কাজটা পরিচালনা করুন, নিজের দায়িত্বটা পালন করুন, বাকিটা তো আসলে আনসার্টেনিটি কোনো কোনো জায়গায় থাকে। অনেক ধন্যবাদ। আমাদের অনেকগুলো বিষয় পরিষ্কার হওয়া দরকার ছিল, বিশেষ করে আমাদের অ্যাটর্নিরা এসে হয়তো আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেন, কিন্তু নাগরিক কিংবা রাজনৈতিক বিষয়গুলো একটা হিসাব নিকেশ গুলো কেমন হবে সেটা জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আপনাকে ধন্যবাদ। যাওয়ার আগে শেষ করি, আসলে আমাদের মানুষ হচ্ছে কি একেবারে ওই যে অ্যাটর্নি যেটা বললাম যে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। আপনি যদি আপনার লোকাল অফিসগুলিতে খোঁজ খবর নেন, আমি মনে করব যে আপনার যদি এফোর্ড করতে না পারেন, ওখানে আপনার একটা হায়ার করার অ্যাটর্নি আপনাকে যেভাবে হেল্প করবে, আমার মনে হয় ওরা এর থেকেও বেশি গুরুত্ব দিয়ে দেখবে, যেহেতু আপনি ওদের কাছে গেছেন। কারণ একটা প্রত্যেকটা অফিসের একটা রেপুটেশনের ব্যাপার, আর আলটিমেটলি ওরা এত হেল্পফুল কারণ আপনার ওরা আসলে পাবলিককে সার্ভ করার জন্য ওরা ইলেক্টেড হয়। ওকে, তার মানে আপনি ইলেক্টেড অফিসিয়ালদের অফিসগুলোতে গিয়ে আইনি সহায়তা নেওয়ার বিষয়গুলো বলছেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আপনার হয়তো নিজস্ব অ্যাটর্নি যদি নাও সাপোর্ট করেন বিষয়গুলো, আপনি একেবারে ইলেক্টেড অফিসিয়ালের অফিসে গেলেই এই অ্যাটর্নি, ইমিগ্রেশন সহায়তা, অ্যাটর্নি সহায়তা, পাবলিক যে সহযোগিতাগুলো আছে সেগুলোর সহযোগিতা আপনি নিতে পারবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, রিয়েল এস্টেট ব্যবসার বিষয়ে ফিরবো আলোচনায়, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত। দি ফিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো যারা রিয়েল এস্টেট ব্যবসায় ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, অনেকেই করেছেন, আর যারা নতুন করে বিশেষ করে মনে করছেন যে আপনি রিয়েল এস্টেট প্রপার্টিতে আপনি ইনভেস্ট করবেন, আপনি কোন খাতে ইনভেস্ট করবেন সিদ্ধান্তহীনতায় আছেন, কিংবা সাধারণত নতুন যারা ইনভেস্টর তাদের কি কি ভুল হয়ে থাকে, যে ভুলগুলো আপনি এড়িয়ে যেতে পারলে আপনার লাভটা আপনি বুঝে পাবেন এবং এই ব্যবসায় আরো বেশি আপনি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারবেন, সেসব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি লাইসেন্সড ব্রোকার রাকিব মাহমুদকে। রাকিব মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। মিউট করা আছেন, আপনি মিউট করা আছেন। রাকিব মাহমুদ, আপনি মিউট করা আছেন, অডিওটা একটু ঠিক করে নেবেন কাইন্ডলি। জি, একেবারে পরিষ্কার। জি, একেবারে পরিষ্কার। যেটি বলছিলাম যে আপনাকে স্বাগত জানাচ্ছি, কারণ অনেকগুলো বিষয় আপনার কাছে আমাদের জানার আছে, সেই কারণে আপনার কাছে অনেকগুলো প্রশ্ন করতে চাই। শুরুতে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো নতুন ইনভেস্টররা যারা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যান, রিয়েল এস্টেটে, তারা কি ধরনের ভুলগুলো করেন এবং সেগুলো এড়িয়ে যাওয়ার জন্য আপনার পরামর্শগুলো একটু শুনে নেব। এক্সেলেন্ট। জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য। পাশাপাশি আমি নিজে থেকে টিভিএনে যেসব দর্শকবৃন্দ আমাদের আজকের অনুষ্ঠান দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি ডিটেইলস যাবার আগে আমার মনে হয় যে আমরা কিছুক্ষণ আগে আপনাদের যে কথোপকথনগুলি চলছিল ইমিগ্রেশনের ব্যাপারে, সেই সম্পর্কে এই ব্যাপারগুলি জানার জন্য যখন আমি শুনতে পাচ্ছিলাম, আমারও মনে হচ্ছিল যে আসলে ইমিগ্রেশনের ইস্যুটা আমাদের রিয়েল এস্টেটের ব্যবসায় একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছে সব জায়গাতে। এটা শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে না, বাফেলো, নায়াগ্রা ফলস এবং অন্যান্য স্টেটেও। তো
ডিসপাইট ওই ধরনের সিচুয়েশনটাকে আমরা যখন হ্যান্ডেল করছি পাশাপাশি আমি অবশ্যই ধরে নিচ্ছি যে আমাদের যারা নতুন ইমিগ্রেন্ট কিংবা যারা এই দেশে নতুন এসেছেন, যারা ২-৩ বছর থাকার পরেই তারা চিন্তা করেন যে একটা বাড়ি কেনার জন্য। তাদের জন্য কিছুটা ডিফিকাল্ট সময় চলে এসেছে। বাট আ আমি দোয়া করি আ যে ভবিষ্যতে হয়তো সেই সিচুয়েশনটা তাদের আ সেই সমস্যা থেকে তারা মুক্তি পাবে। পাশাপাশি যারা এখানে অনেক বছর ধরে আছেন ইউএস সিটিজেন যারা এখানে আ ভালোভাবে আ তাদের জীবনযাপন করছেন এবং যাদের কাছে আ কিছু অর্থ রয়েছে ইনভেস্টমেন্ট করবার জন্য এবং আমি মনে করি যেহেতু বর্তমানে একটা বিশেষ সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশনের কারণে অবশ্যই বাড়ির আ বাজারে অবশ্যই তার একটা ইমপ্যাক্ট আছে। দ্যাট মিনস বাজারে বাড়ির দামও কিন্তু কম্পারেটিভলি কম সেই কারণে। যেহেতু বায়ার কম, মার্কেটে বাড়ির দামও কম। তো আমরা যদি সেই ব্যাপারটাকে ধরে নিই সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এখন একটা শ্রেষ্ঠ সময় আমি মনে করি। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ আমাদের থাকে এবং আমরা সেই সমস্যাগুলিকে কিভাবে সমাধান করতে পারি, তাই না? জুয়েল ভাই? জি, জি, তো জি। এটাই আমার প্রশ্ন ছিল। জি। তো আমি মনে করি গিয়ে যে বাজেট একটা বিরাট সব ব্যাপার আরকি। আসলে আপনি কি হাতে $৫০,০০০ দিয়ে শুরু করছেন না $১,০০,০০০ দিয়ে শুরু করছেন? সো বাজেটটা আপনার কাছে কি পরিমাণ? ধরেন আপনার বাজেট হয়তো সাফিসিয়েন্ট না। সেক্ষেত্রে আপনারা ২ জন বা ৩ জন বন্ধু মিলেও আপনারা শুরু করতে পারেন। কিংবা লোন নিয়েও শুরু করতে পারেন। পার্সোনাল লোন নিয়ে আপনারা একটা ইনভেস্টমেন্ট এর কথা চিন্তা করতে পারেন। সো বাজেটটা একটা বিরাট ফ্যাক্টর। নাও আমি যেটা বুঝি যে বাফেলো, নায়াগ্রা ফলস এই এরিয়াতে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে চান, এখন এমন সিচুয়েশন যে আপনি মার্কেটে $৫০,০০০ $৫৫,০০০ এরও বাড়ি পাবেন এবং খারাপ কন্ডিশন না। সামান্য কিছু কাজ করলেই হয়তো সেটা লিভেবল হয়ে যাবে। ৬০-৭০,০০০ এর মধ্যে মোটামুটি ভালো লিভেবল বাড়ি পাওয়া যায় নায়াগ্রা ফলসে। ৮০-৮৫ থেকে ৯০,০০০ এর মধ্যে বাফেলো এলাকাতে ভালো বাড়ি পাওয়া যায় থাকার জন্য। মাল্টি ফ্যামিলি যদি বাড়ি হয় সেক্ষেত্রে হয়তো সামান্য একটু বেশি হতে পারে দাম। তো আপনাকে ২য় যে জিনিসটা চিন্তা করতে হবে বাজেটের পরে যে আপনি কি ধরনের প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো ২ টা মেজর সেক্টর হচ্ছে কি কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল। তো কমার্শিয়াল বলতে আমরা যেটা বুঝি যে ৪ ইউনিটের বেশি যদি কোন প্রপার্টি হয় যে ৫ ইউনিট, ৬ ইউনিট, ৭ ইউনিটের একটা বাড়ি সেটা হচ্ছে কমার্শিয়াল ধরলাম। খুব সহজভাবে বোঝানোর জন্য। জি। ৪ ইউনিটের নিচে হলে হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল। এটা তো শুধু বাড়ির ক্ষেত্রেই গেল। ধরেন একটা মল, আ একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। আ যেহেতু বর্তমানে কিছু ব্যবসা খারাপ যাচ্ছে, সেই কারণে মার্কেটে কিন্তু প্রচুর কমার্শিয়াল প্রপার্টি চলে আসতেছে। এবং সেই কমার্শিয়াল প্রপার্টি গুলির ক্ষেত্রে আপনি জানেন যে ক্যাপ রেটটা একটা বিরাট ফ্যাক্টর। আ আপনার নেট অপারেটিং ইনকাম একটা বিরাট ফ্যাক্টর। যখন এই ইনকাম গুলির হিসাব করা হয় তখন দেখা যায় একটা কমার্শিয়াল প্রপার্টির দাম অনেক কমে যায়। তো যদি আপনাদের কাছে ভালো পরিমাণ অর্থ থাকে, আমি মনে করি সেক্ষেত্রে ইনভেস্ট করা ভালো হচ্ছে কমার্শিয়াল প্রপার্টিতে। বাট ধরেন যদি আপনি নতুন ইনভেস্টর হন বা আপনার কাছে অর্থ তেমন একটা বেশি নাই, হয়তো $৪০,০০০-৫০,০০০ আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে রেসিডেন্সিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করাটা ভালো। সো বাজেট এবং টাইপ অফ আ ইনভেস্টমেন্ট একটা বিরাট ফ্যাক্টর। কোন সেক্টরে আপনি ইনভেস্ট করবেন। আম আমি একটা উদাহরণ দেই। জি। ২-৩ বছর আগের কথা। আ তো কোন একটা ব্রোকারেজের একজন এজেন্ট আ একজন ক্রেতাকে হেল্প করেছিল ৫০০,০০০ এ। আমি স্পেসিফিক্যালি বলছি না কনফিডেনশিয়ালিটির জন্য না, বাট না ঠিক জাস্ট আছে। হ্যাঁ। গল্পটা বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ৫০০,০০০ এ সে একটা চার্জ কিনে, কেনার পরে সে সেখানে প্রায় $3,০০,০০০ ইনভেস্ট করে সেটাকে কনভার্ট করে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এবং সেই অ্যাপার্টমেন্টটা সে বিক্রি করে দিয়ে যায় $6,০০,০০০ এ। তো টোটাল প্রসেসটা শেষ হতে প্রায় আ ১ বছরের কাছাকাছি সময় লেগেছে। আপনি চিন্তা করে দেখেন আপনি $3.5 মিলিয়ন ইনভেস্ট করছেন একটা কমার্শিয়াল প্রজেক্টে এবং আপনি $6 মিলিয়ন নিয়ে বের হয়ে চলে যাচ্ছেন। তো অপরচুনিটি কত বেশি। রেসিডেন্সিয়াল এর ক্ষেত্রে এত ড্রাস্টিক অপরচুনিটি থাকে না হয়তো। আ ইনভেস্টমেন্টও ছোট, লাভও ছোট। যেমন ধরেন আমি যদি ফ্লিপিং এর কথা বলি, যে একটা ভাঙাচোরা বাড়ি হয়তো আপনি $৪০,০০০-৫০,০০০ এ কিনছেন।
তারপরে $20,000 থেকে $25,000 ইনভেস্ট করছেন, ক্লোজিং কস্ট 2,500 ধরলে অ্যারাউন্ড $5,000। সো অলটুগেদার আমি ধরে নিচ্ছি প্রায় $80,000 আপনি ইনভেস্ট করেছেন। বাড়িটা বিক্রি করলেন গিয়ে আপনি হয়তো 95 থেকে $1,00,000 ট্যাক্স বাদ দিলে, ক্যাপিটাল গেইন ট্যাক্স বা অন্যান্য খরচ বাদ দিলে তারপরে দেখা যায় যে আপনার অ্যাপ্রক্সিমেটলি 15% এর মতো আপনার প্রফিট থাকে। বাট আপনি যদি একটা বাড়ি কিনতে লাগে গিয়ে ১ থেকে ১.৫ মাস, ঠিক করতে লাগে ১ থেকে ১.৫ মাস, বিক্রি করতে লাগে ২ মাস। আপনি যদি টোটাল ৫.৫ মাস হিসাব করেন, দ্যাট মিনস আপনি এই টাকাটাকে বছরে ২ বার রোটেট করতে পারছেন। সো আপনি যদি এক রোটেশনে যদি 15% হয়, আপনি ২ রোটেশনে কিন্তু 30% আপনি ইনভেস্টমেন্ট রিটার্ন নিয়ে আসতে পারছেন। হুম। আ যেহেতু আমি আ শুধুমাত্র যে আমি রিয়েল এস্টেট করি তাই না, পাশাপাশি আমি লাইসেন্স জেনারেল কন্ট্রাক্টর বাফেলো, নায়াগ্রা ফলস এরিয়ার বিভিন্ন টাউনের জন্য। আমি লাইসেন্স প্রপার্টি ম্যানেজার। সো আমি আমরা গ্রুপ অফ পিপল সবাই মিলে আমরা এই ধরনের বিজনেস হ্যান্ডেল করি এবং আমরা অন্যদেরকেও হেল্প করি। পাশাপাশি আমরা নিজেরাও এই ধরনের ব্যবসা করি। সো আমি যেগুলি বলছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পারসেপশন থেকেই। তো আপনি যদি সত্যি আ এই ব্যাপারে মানে আপনি সিরিয়াস থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ফ্লিপিং এর ব্যবসা অনেক ভালো ব্যবসা। ধরেন আপনার সেই পরিমাণ এক্সপেরিয়েন্স নাই ফ্লিপিং এর জন্য। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি প্যাসিভ ইনকাম যদি পেতে চান, যে একটা আ মোটামুটি ধরেন একটা বাড়ি কিনলেন, সেটাকে একটু ঠিক করে নিলেন, এরপর ভাড়া দিলেন। অবশ্যই ভাড়ার ক্ষেত্রেও আপনি ভাড়া পাচ্ছেন। আ নির্ঝঞ্ঝাট জীবন, তেমন একটা চ্যালেঞ্জ নাই। সো ইউ নিড টু ডিসাইড আপনি কোন রাউটে যাবেন। আপনি কি রেন্টিং এর জন্য যাবেন না ফ্লিপিং এর জন্য যাবেন। এখন ফ্লিপিং এর জন্য যদি যান, রেন্টিং এর অংশটা আমরা সবাই বুঝি। জি। ফ্লিপিং এর ক্ষেত্রে আসি। আপনি আ যদি একটু সংক্ষেপ করে বলেন তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন আপনাকে করতে পারি। জি। আচ্ছা। তো লাস্টে ফ্লিপিং এর অংশটাই যাই। ফ্লিপিং এর ক্ষেত্রে আমি মনে করি যে এক্সপেরিয়েন্স একটা বিরাট ফ্যাক্টর। যদি আপনি নতুন হন, সেক্ষেত্রে আমি মনে করি ফ্লিপিং এ না যাওয়াটাই বেটার। এমন কারো সাথে বিজনেসটা পাশাপাশি জয়েন্ট ভেঞ্চারে করা উচিত যার কিছুটা অভিজ্ঞতা আছে ফ্লিপিং এর ক্ষেত্রে। সো আপনার ১ম প্রজেক্টটা আপনি যেন কোন ভুল না করেন। ১ম প্রজেক্টে আপনার এক্সপেরিয়েন্স গেইন করেন, ২য় প্রজেক্টে না হয় আপনি একা করলেন। জি। এভাবে যদি করা যায় আমার মনে হয় যে সেক্ষেত্রে চ্যালেঞ্জ গুলি অনেক কমে আসে। জি, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ১ম বারেই আপনি লসে চলে যাচ্ছেন না, হোঁচট খাচ্ছেন না। যদি আপনি খেয়ে ফেলেন হয়তো অনেকের এই একবারই ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ থাকে। সেখানে যদি তিনি লস করে ফেলেন ভুল গাইডেন্স এর কারণে কিংবা ভুল করার কারণে, তাহলে আসলে পরবর্তীতে এই ব্যবসার ব্যাপারে তিনি আর আগ্রহী হবেন না। দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু টেলিফোনটি নিতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা, আমার নাম হোসেন। আমি আজকে থেকে বলছি। তো আমার একটু প্রশ্ন ছিল, ভাইয়ার লোকেশনটা আমার দরকার ছিল। যদি কাইন্ডলি যদি দিতেন। কিসের লোকেশন? অফিস লোকেশন। মানে অফিস আমার কাছে লোকেশন। সার্ভিস ওকে, ওকে। মানে আমাদের যিনি আ এখন অতিথি হিসেবে আছেন উনার অফিস লোকেশন লাইসেন্স ব্রোকার রাকিব মাহমুদের। জি। আচ্ছা, হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোসেন ভাই কি আমার কথা শুনতে পাচ্ছে জুয়েল ভাই? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি জি। উনিও শুনতে পাচ্ছেন। হোসেন ভাই আপনি TVN24 এর যে এমার্জেন্সি অনলাইন সার্ভিস আছে সেখানে আমার জি। ডিটেইলস আছে। আপনি সেখান থেকে আমার সম্পর্কে জি, জানতে আমি পারবেন। একটু সহযোগিতা করতে চাই দর্শককে। সেটা হ্যাঁ, হলো tbn24.com। এটি যদি আপনি লিখেন, সেখানে গিয়ে আপনি একটি হেল্পলাইন অপশন পাবেন। সেই রাইট, অপশনে রাইট। গেলেই আমাদের লাইসেন্সড ব্রোকার রাকিব মাহমুদের একেবারে বিস্তারিত আপনি পেয়ে যাবেন। তার অফিস লোকেশন, তার ফোন নাম্বার, তার সবকিছু পাবেন। একটু কষ্ট করে আপনাকে শুধু খুঁজে নিতে হবে। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটিও নিতে চাই। জি, হ্যালো। জি, আমরা প্রশ্নটি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমার নাম শামীম আহমেদ। হুম, হুম। আমি নিউ জার্সি থেকে ফোন করছি। আমি জানতে চাচ্ছি যে এই ভাইয়ের কাছে এই মুহূর্তে কি বাড়ি কেনা ভালো হবে না একটু আমাদের আরো ওয়েট করা প্রয়োজন?
আমার মনে হয় এই ভাই আপনার কাছে একটি প্রশ্ন করতে পারেন। সেটা হলো আপনি কি একেবারে বাড়ি কেনার জন্য প্রস্তুত? অর্থাৎ আপনার ডাউন পেমেন্টের টাকা এবং অন্যান্য সবকিছু আপনার কাছে আছে? জি ইনশাআল্লাহ ভাই সবকিছু রেডি। সবকিছু রেডি। এবার রাকিব মাহমুদ ভাই আপনি প্রশ্নের উত্তর দিন। তামিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউ জার্সি থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। আহ, জুয়েল ভাই যে প্রসঙ্গটা বললো যে আপনি বাড়ি কেনার ক্ষেত্রে আপনার ডাউন পেমেন্টের টাকা আছে কিনা, আপনি বলেছেন আপনার টাকা আছে। আপনার যথেষ্ট পরিমাণে অর্থ আছে। ডাউন পেমেন্ট, তারপর হচ্ছে গিয়ে লোন প্রসেসিং ফি এবং ক্লোজিং কস্ট টা এনশিওর করবার জন্য। এবং আমি জানি না, আপনি খুব ভালো করে জানেন যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কিরকম। হয়তো একজন আপনি বাঙালি অ্যাটর্নির সাথেও কথা বলে নিতেন, বা যেকোনো একজন অ্যাটর্নির সাথে কথা বলে নিতে পারেন যদি আপনার কোনো ধরনের কনফিউশন থাকে। বাট আমি যদি ধরে নিচ্ছি যদি সবকিছু ঠিক থাকে ভাই, সেই ক্ষেত্রে আপনি নিউ জার্সিতে কিনেন, নিউ ইয়র্কের সিটিতে কিনেন, কিংবা বাফালো নায়াগ্রা ফলসে কিনেন না কেন, যে কোনো জায়গায় বাড়ির কম্পারেটিভ দাম এখন অনেক কম। গত বছরের এই মুহূর্তে একটা বাড়ির যে দাম ছিল এবং সেই অনুসারে যে এই বছর যে দাম বাড়ার কথা, দাম তো বাড়েনি, বরঞ্চ কিছুটা কমেছে। সো আমি যে ঠিক জানি না আপনি কোন লোকেশনে কিনবেন। যদি আপনার কোনো ধরনের কনফিউশন থাকে, অবশ্যই টিভিএন হেল্পলাইনে আমার নাম্বার পাবেন। আমার সাথে আপনি আলাদাভাবে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনার ব্যাপারটাকে আরো ডিটেইলস শুনে হয়তো আপনাকে আরো ভালো একটা সাজেশন দিতে পারবো। বাট জেনারিক ভাবে অবশ্যই বলবো, দিস ইজ এ ভেরি গুড টাইম টু বাই এ প্রপার্টি, কারণ ইন জেনারিক ভাবে প্রচুর বাড়ি মার্কেটে আছে গিয়ে যার ক্রেতা নেই, সেই কারণে কম্পারেটিভলি বাড়ির দাম কমেছে। ইভেন আপনি যদি দেখেন একটা বাড়ির দাম হয়তো, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি যে 500,000 হওয়ার কথাই বাড়িটার দাম, হয়তো 500,000-ই আছে, বাট আপনি হয়তো নেগোসিয়েশন করে হয়তো 450,000 কিংবা 550,000-এ আপনি বাড়িটা কিনতে পারবেন নিউ জার্সিতে, হয়তো যে জিনিসটা গত বছর পারতেন না। দর্শক আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা রাকিব মাহমুদের কাছে পরে যে প্রশ্নটি করতে চাই সেটা হলো এই যে ইনভেস্টমেন্ট প্রপার্টি কেউ একজন কিনবেন কিংবা রিয়েল এস্টেটে তিনি ইনভেস্টমেন্ট করবেন, তিনি কি এটি এলএলসির মাধ্যমে করবেন নাকি ব্যক্তিগত নামে করবেন? অনেকে এই বিষয়টা নিয়ে খুব কনফিউজড থাকেন যে ইনভেস্টমেন্ট, ও আচ্ছা এটা কি আমার নিজের নামে করব নাকি কোন একটা কোম্পানি খুলে এলএলসি করে করব? আহ, আপনি অসাধারণ একটা চমৎকার প্রশ্ন করেছেন। কেন আমি বলছি, কারণ হচ্ছে গিয়ে অনেকেই যারা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে তারা লং টার্ম চিন্তা করে না। আপনি যদি শর্ট টার্ম চিন্তা করেন, শর্ট টার্মের ক্ষেত্রে হয়তো আপনি ধরেন একটা নতুন বাড়ি বা প্রপার্টি কিনেছেন, সেটা আপনার নিজের নামে কিনলেন। বাট আপনি যদি লং টার্ম হিসাব করেন যে এটার ইম্প্যাক্ট 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, এটা ট্যাক্সেশনের কি কি জটিলতা ভবিষ্যতে আসতে পারে, সেসব কথা যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে আমি মনে করি যে নিজের নামে ডাইরেক্টলি না কিনে হয়তো এলএলসির মাধ্যমে কেনা। এলএলসি মানে তো হচ্ছে কি কর্পোরেশন, লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন, কিংবা আপনি কর্পোরেশন ফুল কর্পোরেশন করতে পারেন, পার্টনারশিপ করতে পারেন। যেইভাবেই যান না কেন, আমি বলবো যে এই ক্ষেত্রে অবশ্যই একজন অ্যাকাউন্টস অ্যাটর্নির সাথে কথা বলতে পারেন, কিংবা আপনার ট্যাক্স অ্যাটর্নির সাথেও কথা বলতে পারেন, যিনি আপনার সাথে ট্যাক্স করে দিচ্ছে, সে আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট সাধারণভাবে আমি যেটা বোঝাতে চাই যে যখন আপনি একটা কর্পোরেশনের আন্ডারে একটা প্রপার্টি কিনছেন, সেক্ষেত্রে আপনি বেশ কিছু এক্সপেন্স দেখাতে পারবেন, যেটা লিগালি আপনার পক্ষে করা সম্ভব। একটা কর্পোরেশন আন্ডারে, যে কর্পোরেশনের আপনার একটা অফিস থাকার কথা, কর্পোরেশন আপনার যাতায়াতের ব্যাপার থাকার কথা, কর্পোরেশন আপনার ফুড এক্সপেন্স থাকার কথা, ইউনিফর্ম এক্সপেন্স থাকার কথা, এই ধরনের কিছু ব্যাপার যেটা লিগালি আপনি হয়তো তার সুবিধাগুলি পেতে পারেন আপনার ইনকাম এবং এক্সপেন্সের, এবং অল টুগেদার একটা লং টার্ম আপনি বেনিফিট পেতে পারেন। তো আমি মনে করি যে কর্পোরেশনের আন্ডারে থাকাটাই ভালো। আরো একটা ব্যাপার আছে, জি। সেটা হচ্ছে কি আপনার নিজস্ব নামে যত বেশি প্রপার্টি থাকবে, আপনি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরে থাকেন গিয়ে, ইন এ সেন্স যে ধরেন আপনি কখনো একটা লায়াবিলিটি ইস্যুতে পড়ে গেলেন, ইন্স্যুরেন্স ইস্যুতে পড়ে গেলেন গিয়ে, সেক্ষেত্রে দেখা যায় গিয়ে যে সেটা ব্যাকফায়ার হয়ে আপনার দিকে আসতে পারে। বাট যখন আপনার নামে প্রপার্টি গুলি কম আছে গিয়ে, আপনার অ্যাসেট সম্পর্কে মানুষজনের আইডিয়া থাকছে না, একজন অ্যাটর্নি আপনার সম্পর্কে যখন খোঁজ নিচ্ছে, হয়তো আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট করলেন বা কোনো ইস্যু হলো গিয়ে, সেক্ষেত্রে আমি মনে করি গিয়ে যে আপনার নিজেকে আপনি বেশি প্রোটেক্ট করতে পারবেন। অনেক ধন্যবাদ রাকিব মাহমুদ। আমরা যেটি বলছিলাম যে সময় আসলে খুব কম পাওয়া যায়, প্রশ্ন অনেক থাকে, দর্শকরা অনেক
লাইনে আছেন, কমেন্টসও করছেন অনেকে। আশা করছি যে আমাদের ফেসবুক পেজে যে দর্শকরা কমেন্টস করেছেন তারা হয়তো উত্তর পাবেন। একেবারে এই আমাদের যিনি আজকের অতিথি তিনি সরাসরি গিয়ে সেখানে উত্তরগুলো দেওয়ার আপনাদেরকে সুযোগ থাকবে। রাকিব মাহমুদ, লাইসেন্সি ব্রোকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে দর্শকদেরকে সময় দিয়েছেন এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।